নমস্কার, আমি অনুপম। আজকের অনুপম লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখেন তারা জানেন যে আমি প্রায় নিয়মিতভাবে সরকারি কর্মচারীদের যে বকেয়া দিয়ে সেটা নিয়ে অনুষ্ঠান করেছি। বারবার বুঝতে চেয়েছি যে কোথায় যাচ্ছে গোটা বিষয়টা। যারা মামলা করেছিল সেই সংগঠনগুলোর সঙ্গে যেমন কথা বলেছি, তেমনি ইদানিং একটা সমস্যা দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন যে ডিএ নিয়ে যে বিভ্রান্তি সেটা এখনো মেটেনি, কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না। এই পরিপ্রেক্ষিতে সরকার অনুগত কর্মচারী সংগঠনগুলোর অবস্থান কি আমরা একটু বোঝবার চেষ্টা করব। আজকে আমি সরাসরি তাই সরকারি কর্মচারী পরিষদের যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট বা কার্যকরী সভাপতি তাকে আমন্ত্রণ জানিয়েছি, একই সাথে আরো একজন অন্য সংগঠনে তাকেও আমন্ত্রণ জানিয়েছি। আমি গোটা বিষয়টা বোঝবার চেষ্টা করব, কারণ কেউ কেউ এমনটা বলছে যে সরকার অনুগত যে কর্মচারী সংগঠন তারা গোটা বিষয়টা সেভাবে বুঝতে চাইছে না, কিংবা সরকারি কর্মচারীদের কি ভুল বোঝাচ্ছেন। এই সূত্র ধরেই আমি এটাও বোঝবার চেষ্টা করব যে কেন এই বিভ্রান্তি, কেন সরকারের পক্ষ থেকে গোটা বিষয়টা একেবারে পরিষ্কার করা হবে না। সরকার তো অন্তত মুখে কথা বলেছে যে তারা আর কোন রকম মামলা মকদ্দমায় যাবে না, তারা সুপ্রিম কোর্টের যে রায় সেটাকে মেনে নেবে। তারপরেও এত ধন্দ, এত বিভ্রান্তি কেন থাকছে? কেন এখনো মামলা চালিয়ে যাওয়ার প্রাসঙ্গিকতা বজায় থাকছে? আমরা এই বিষয়টাকে বোঝবার চেষ্টা করব। আসুন আজ এই বিষয়টির উপরে আলোকপাত করি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরকারি কর্মচারী সংগঠন দুজন সদস্য, একটা কর্মচারী পরিষদের পক্ষে কার্যকরী সভাপতি সঞ্জীব পাল এবং শুভাশিস দাস। আপনাদের দুজনকেই আমি আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে সঞ্জীব বাবুর কাছে আসি। সঞ্জীব বাবু, বারবার আমি এটা নিয়ে অনুষ্ঠান করেছি, আমি বুঝতে চাই যে আপনাদের অবস্থানটা একটু পরিষ্কার করবেন যে বিভ্রান্তিটা কি এখনো থেকে গেছে? আপনারা মনে করছেন বিভ্রান্তি এখনো আছে? কারণ সরকার যেটা বলছে যে কোনো বিভ্রান্তি নেই, তারা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটাকে মেনে নেবে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বলা হচ্ছে কেউ পেয়েছেন ডিএর একটা অংশ, কেউ পাননি। আবার এটাও বলা হচ্ছে যে কিভাবে পেয়েছেন, সবটা পেয়েছেন কিনা সেটা নিয়ে এখনো বিভ্রান্তি কাটেনি। কতটা পেল এটা তো সরকারই পরিষ্কার করে দিতে পারতো, সেটা হচ্ছে না। সে ব্যাপারে আপনাদের অবস্থান কি? যেহেতু এটা পরিচিত যে আপনারা সরকার অনুগত কর্মচারী সংগঠন, আপনাদের অবস্থানটা এখানে কি? কতটা আপনারা সরকারি কর্মচারীদের পক্ষ অবলম্বন করতে পারছেন? নমস্কার, সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানের সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের আমাদের অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে যে সরকারি কর্মচারীরা যে ডিএ এরিয়ারটা পেতে চলেছেন কোর্টের রায়ে, সুপ্রিম কোর্টের রায়ে, আপনারা একটু খেয়াল করবেন, রায়টা বেরিয়েছিল 5ই ফেব্রুয়ারি। তখন আগের সরকারের বাজেট অধিবেশন চলছিল। 5ই ফেব্রুয়ারি কিন্তু নির্বাচনের আগে, তাই যেটুকু টাকা দেওয়ার কথা বা দেওয়ার জন্য প্রথম প্রচেষ্টা যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু আগের সরকারের করে দেওয়া। এরপর নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে নতুন সরকার এসছেন, এসেই যেটা আমরা সদিচ্ছাটা দেখতে পেলাম, মামলাকারী সংগঠনগুলোকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 1 জুন তারিখে নবান্নে ডেকে আমাদের ভিউজ জানতে চাইলেন। সেখানে প্রত্যেকটি সরকারি মামলাকারী সংগঠনই উপস্থিত ছিলেন। আমরা যারা সরকারি কর্মচারী পরিষদ, আমাদের তরফ থেকে পরিষ্কার এইটা মাননীয় মুখ্যমন্ত্রীকে বার্তাটা দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টের রায় অক্ষরে অক্ষরে যদি পালন করা হয় তাহলে সরকারি কর্মচারী পরিষদ এই সরকারের যে কোনো সিদ্ধান্তের সমর্থন করবে। আমরা দেখতে পেলাম যে প্রশ্নটা আপনি করলেন যে কেউ পেয়েছে কেউ পায়নি, সুপ্রিম কোর্ট একটি মনিটরিং কমিটি করে দিয়েছেন, জাস্টিস ইন্দু মালহোত্রা কমিটি। সরকারের তরফ থেকে ইন্দু মালহোত্রা কমিটিকে নিয়ে বিভিন্ন মিটিংয়ে বসে এই মালহোত্রা কমিটির সুপারিশ অনুযায়ী বিগত সরকার প্রথম ফেজে যেটা দিয়েছিলেন, তারপর
বাকিটুকুর জন্য দায়বদ্ধ এই সরকার দিতে। সেখানে যখন দেখতে পেলাম 16 থেকে 19 যে টাকাটা দেয়া হলো, সেখানে রিটায়ার্ড পার্সন এবং গ্রুপ ডি কর্মচারীদের ক্ষেত্রে নগদে অ্যাকাউন্টে ঢুকে গেল, বাকি গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি জিপিএফ অ্যাকাউন্টে 2 বছরের লক পিরিয়ড সহ হাতে পেলাম না, ঢুকিয়ে দেওয়া হলো। এইখানে একটা দ্বিচারিতা রয়েছে, মানে কোথাও একটা ডিসক্রিমিনেশন। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, সেখানে কোনো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি আলাদা করে তাদেরকে দেওয়ার পদ্ধতি বলা ছিল না রায়তে। কিন্তু যখন দেখতে পেলাম যে এইভাবে দেয়া হলো, আমাদের কোথাও একটা মনে হয়েছিল যে বিগত সরকার এই ডিসক্রিমিনেশনটা করেছেন। তাই নতুন সরকার যখন আমাদের সঙ্গে মিটিং এ বসলেন, আমরা প্রথমেই বললাম যে এই লক পিরিয়ড রেখে জিপিএফ এর মধ্যে ডিএ এরিয়ারটা ঢুকিয়ে দেওয়াটা আপনাকে পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি। তখনও কিন্তু ক্যালকাটা কর্পোরেশন এলাকায় যারা পেনশনার তখনও পাননি, বিগত সরকারের আমলে পাননি। এই নতুন সরকার সেই ক্যালকাটা কর্পোরেশন এলাকায় যারা পেনশনার তাদের জন্য চেষ্টা করছেন। এখনো অনেক বড় সংখ্যায় গ্র্যান্ট ইন এড যারা রয়েছেন, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা স্কুল শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী, তাদেরটাও মানে ক্যালকুলেশন এবং দেওয়ার যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে। তাই আপনাদের মনে একটা ধারণা হতে পারে যে কেউ পেলো কেউ পেলো না। সুপ্রিম কোর্টের রায় কিন্তু সবাইকেই দিতে হবে এবং এই জায়গায় কোনো বাছবিচার করেননি। তাই সেই আমরা মিটিং এ এটাই বলেছিলাম যে সুপ্রিম কোর্টের রায় যদি অক্ষরে অক্ষরে মেনে চলা হয়, সরকারি কর্মচারী পরিষদ সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থন জানাবে। আমরা এখনো সেই পয়েন্টেই স্টিক করে আছি এবং আমাদের ওই মিটিং এ যে সদিচ্ছা আমরা দেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রী একদিকে মাননীয় চিফ সেক্রেটারি এবং আরেকদিকে অর্থ সচিব, ফিনান্স সেক্রেটারিকে নিয়ে বসেছিলেন, তাদের তরফ থেকেও মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তারাও বার্তা দিয়েছেন যে আমরা মালহোত্রা কমিটি যেরম যেরম নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ পালন করব এবং কোথাও যদি ডেভিয়েশন থাকে সুপ্রিম কোর্টের রায় পালনের ক্ষেত্রে বিগত সরকারের, আপনারা মালহোত্রা কমিটির কাছেই তুলে ধরুন। তাতে যদি মালহোত্রা কমিটির আগের কোনো সুপারিশকে বদলে নতুন কোনো সুপারিশ আবারও করেন, আমরা সেটাই মেনে নেব, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন। তাই সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমরা মালহোত্রা কমিটির কাছে আমাদের যে রিটেন সাবমিশন, সেখানে দেখিয়েছি যে মালহোত্রা কমিটি বিগত সরকারকে সুপারিশ করে যেভাবে টাকাটা দিয়ে এরিয়ারটা মেটানোর জন্য সুপারিশ করেছিলেন, কোথাও কোথাও আমাদের মনে হয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ে সেইভাবে বলা ছিল না। আগামী সম্ভবত 23 তারিখে পরবর্তী শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। এই মালহোত্রা কমিটি সুপ্রিম কোর্টে কি জানায়, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরাও যেটুকু জায়গায় ডেভিয়েশন হয়েছে সেই ডেভিয়েশন থেকে সুপ্রিম কোর্টের রায়কে অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে মানে বাধ্য করতে পারে কিনা আমাদেরও দেখার জন্য ওয়েট করছি। বেশ, প্রাথমিকভাবে আপনাদের অবস্থানটা বোঝা গেল। আমি সুভাষিস বাবুর কাছে আসবো। সুভাষিস বাবু, আপনি শুনলেন যে সঞ্জীব বাবু পরিষ্কার বলছেন যে তারা কর্মচারীদের স্বার্থ রক্ষার্থে রয়েছেন, যতই তাদের সরকার অনুগত কর্মচারী সংগঠন বলা হোক না কেন, তারা কর্মচারীদের স্বার্থ রক্ষার দিকে লক্ষ্য রাখবেন। এখনো পর্যন্ত যা যা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনাদের কি মনে হচ্ছে, আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি মনে হচ্ছে? সরকার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি অনুযায়ী ডিএটা দেবার লক্ষ্যে এগোচ্ছে নতুন সরকার? প্রথমে আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আপনার চ্যানেলে এই বলার সুযোগ দেওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি আপনাকে এবং আমারও সহকর্মী বন্ধু, যদিও সংগঠনগতভাবে আমরা স্বাভাবিকভাবে আলাদা, সঞ্জীব পাল, তাকেও আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে দুজনেই একটি চ্যানেলে আছি এবং স্বভাবতই দুটি সংগঠন হওয়ার কারণে আমাদের সংগঠনের পক্ষ থেকে যে বক্তব্য, এটা স্বভাবতই আলাদা বক্তব্য। তবে আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন, আমরা যেটা মনে আমাদের সংগঠনের জন্মলগ্ন থেকে যে একটি সংগঠন কর্মচারীদের স্বার্থ দেখবেই, এটা সব সংগঠনের দেখা যাবে বহু বিষয়
বহু চার্টার অফ ডিমান্ড একই, মানে আজকে কর্মচারী পরিষদেরও যা দাবি, আমাদেরও যা দাবি দেখা যাবে একই। কিন্তু এখানে একটি একটি সরকারকে আমরা কিভাবে দেখব, এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখনই খুব তাড়াহুড়ো করে সবাই আন্দোলনে নেমে পড়ছে, না পেলে একেবারে প্রবল আন্দোলন হচ্ছে, সে সম্ভাবনাও নেই। আবার একটি স্বাভাবিক যে চাওয়া, যদিও আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না যে একটি সরকার এসছে সেটা বুঝতে হবে কেন? বুঝতে হবে তো তার আমলারা থাকেন, তারা সবটাই যে জানেন যে আর্থিক পরিস্থিতিটা কি। আর্থিক পরিস্থিতি গত বছরের যে আমলারা করেছেন এবছরে সেই আমলারাই করবেন, বা যে সিস্টেমে করেছেন করবেন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কতগুলো প্যারামিটার, যে প্যারামিটার গুলোর ভিত্তিতে আমরা বুঝতে পারবো যে এ গভর্নমেন্ট কি করবে। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে আগের গভর্নমেন্ট যা করেছিল সে গভর্নমেন্ট এখনো পর্যন্ত তাই করে রেখেছে, মানে কোনো ডেভেলপমেন্ট কিন্তু কিছু আমরা অন্তত দেখতে পাচ্ছি না। যেমন ডিএর প্রশ্নে যে হিসেবের যে কারচুপি বিগত তৃণমূল সরকার করেছিল, সেই প্রশ্নে কিন্তু এই যখন এই সংগঠনের যে মিটিং হলো তারপরের যে রেজাল্ট আমরা দেখলাম, তিনি নাকি বলেছেন, বা আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, মিডিয়াতেও দেখেছি, যে আমি কিন্তু এরকম বেঠিক হিসেব নয়, আমি কিন্তু এআইসিপিআই অনুযায়ী দেব। এখন আগের হিসেব অনুযায়ী কিন্তু আমাদের যা প্রাপ্য, কি ইন সার্ভিস কর্মচারী আর যারা পেনশনার, তারা কিন্তু পায়নি। তাহলে এ প্রশ্নে এআইসিপিআই অনুযায়ী যদি দিতে হয়, যে দেন তিনি সেই প্রতিশ্রুতি অনুযায়ী যদি দেন, তাহলেও কিন্তু আমাদের আরো বেশি প্রাপ্য হওয়ার কথা। তাহলে সেটা কিন্তু হয়নি। আরো কিরকম ঐক্য আমি দেখতে পাচ্ছি, যে বিগত সরকারের কাজকর্মের ক্ষেত্রে আমরা অবাক হয়ে গেছি যে একটা অর্ডার ছাড়া কি করে হচ্ছে বকেয়া দিয়ে হয়ে গেল। তা সেই প্রশ্নে কিন্তু একই জিনিস দেখলাম, যে ওই পরের যে পিরিয়ডটি, আগের যে পিরিয়ডটি, সেই পিরিয়ডটি 2008 থেকে, সেটা কিন্তু এই গভর্নমেন্ট এসেও কিন্তু অর্ডার ছাড়াই হয়ে গেল। এখন স্বভাবতই ঐক্য কিন্তু কর্মচারীদের বিয়ের প্রশ্নে কিন্তু আগের সরকারের ক্ষেত্রে এবং এই সরকারের ক্ষেত্রে ঐক্য আমরা এই প্রশ্নে দেখতে পেলাম। এআইসিপিআই অনুযায়ী বকেয়ার ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত পাইনি। আর যদি আলোচনা করেন যে নতুন যে ডিএ ঘোষণা হয়েছে, সে বিষয়ে তো আমরা কাগজে পত্রে বলেওছি যে সেটাও তো বাস্তবে 3 মাস আগে ঘোষণা করেই তো এই গভর্নমেন্ট হচ্ছে 2 মাস 2.5 মাস আগে ঘোষণা করে দিয়েছে, এবং একটি বড় অ্যামাউন্ট দেখিয়ে দিচ্ছে, যে যেটার কোনো আমরা হিসেব করে দেখিয়েছি আসলে এটা 20% নয়, আসলে এটা কিন্তু 6% এই গভর্নমেন্ট দিল। যদি আমরা গণতান্ত্রিক যে রীতি পদ্ধতি, আগের সরকার 4% দিয়েছে বলে দিয়েছে, কিন্তু ঘোষণা করেছে দেয়নি, এ সরকারও দেয়নি। কার্যত কর্মচারীদের দিক থেকে যদি দেখেন, তাহলে আমরা তো পাইনি, আগের সরকারও দেয়নি, এই সরকারও দেয়নি। পার্থক্য তো কিছু হলো না, সরকারের প্রশ্নে পার্থক্য তো কিছু হলো না। এই সরকার যদি এই ডিএটা অক্টোবর মাস থেকে না দিয়ে যদি জুলাই থেকে দিত, তাহলে যে টাকা খরচ করছে সেটা বাস্তবে 10% হতো। তাহলে 10% যদি হয়, তাহলে আগের সরকারের সাধারণ সৌজন্য হচ্ছে, আগের সরকার মানে আমাদের তো বিভিন্ন নেতারাও বলছেন যে এটা বিজেপি সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ সরকার। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের আগে যিনি ক্ষমতায় থাকুন, বাজেট ভাষণের যে তার যে প্রতিশ্রুতি 4% দিয়ে এপ্রিল মাস থেকে দেব, তাহলে এই সরকার আসার পর থেকে স্বাভাবিক প্রত্যাশা হচ্ছে এই সরকার কিন্তু সেই যে প্রতিশ্রুত 4% দিয়ে সেটা দেওয়ার কথা, সেটা তিনি দেননি, মানে বর্তমান সরকার কিন্তু দেয়নি। তাহলে আসলে কিন্তু ওটা যদি দেওয়া হতো, তাহলে এই সরকার কিন্তু আসলে 6% দিয়েছে। তাহলে কার্যত তো দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এখনো যেটা যেটা বলছে এটা বিভ্রান্তি, মানে বিষয়টা পরিষ্কার হচ্ছে না। একদম একদম পরিষ্কার হচ্ছে না, মানে পরিষ্কার হচ্ছে না শুধু নয়, ডিএ পাওয়ার প্রশ্নে এখনো পর্যন্ত এই সরকারের কাছ থেকে আমাদের নতুন প্রাপ্তি কিছু ঘটেনি। এই লাস্ট গতকাল বোধহয় এই যে কলকাতা মিউনিসিপ্যালিটির রিটায়ারিদের ক্ষেত্রে যে নতুন ডিএ রিলিজের কথাটি ছাড়া
এই সরকারের কাছ থেকে ডিএ প্রশ্নে আমরা নতুন কিছু পাইনি আজ পর্যন্ত। বেশ, আমি ঠিক এখানে ঘোষণা আসি। ছাড়া। একদম। সঞ্জীব বাবু, আপনি শুনলেন যে একটা বিভ্রান্ত, এটা তো সরকার উপযোজক হয়ে এটাকে পরিষ্কার করে দিতে পারেন। আমি বলছি আপনারা সরকার অনুগত একটা সরকারি কর্মচারী সংগঠন, কিন্তু শেষ বিচারে আপনারা তো সরকারি কর্মচারী, কর্মচারীদের সত্তাটাই তো এখানে বেশি সক্রিয় হবে। সরকার অনুগত কি অনুগত সেটা তো প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে আপনারা কর্মচারীদের স্বার্থ রক্ষা করবেন। সেক্ষেত্রে কোথাও মনে হয় না কর্মচারীদের জন্যই এই দাবিটা আরো সোচ্চারে ওঠা উচিত, গোটা বিষয়টা বিভ্রান্তি সরিয়ে সরকার পরিষ্কার করুন। বলছে এক, কিন্তু আসলে যদি হিসেব কষা যায় তাহলে ওই যে নির্দিষ্ট সূত্র ধরে যেটা পাওয়া, সে সরকারি কর্মচারীরা পাচ্ছে না এবং আপনারাও পাচ্ছেন না। ফলে এই বঞ্চনায় তো, আপনি অবশ্য বললেন যে সরকারি কর্মচারীদের যদি বঞ্চনা করা হয় সেক্ষেত্রে আপনার সরকারের বিরুদ্ধে একসাথে বা ঐক্যবদ্ধ হয়েই স্বর তুলব। এখানে একটা জিনিস বলে রাখি, কোন কাজ অর্ধ সমাপ্ত বা আংশিক সমাপ্ত অবস্থায় কোন একটা সরকার করে যাওয়ার পর আর একটা সরকার যখন সেই জগা খিচুড়ি মার্কা শুরু করে দেওয়া কাজটাকে যখন সমাপ্ত করতে যাবে, এই প্রথম ধাপে তার একটু অসুবিধা হবেই। সুভাষিস দাকে ধন্যবাদ কতগুলো জিনিস বলার জন্য। আমিও তাহলে এখানে একটুখানি তত্ত্বগত জায়গায় যাই। আমি কিন্তু বারবার বলেছি, মুখ্যমন্ত্রী 1 জুনের মিটিং এ কথা বলেছেন যে মামলা সাবজুডিস, আমি চাইলেও অনেক কিছু করতে পারবো না। আপনারা যেটা যেটা জায়গায় মনে হচ্ছে বিগত সরকার সুপ্রিম কোর্টের রায়কে এড়িয়ে গিয়ে রায়ের ভুল ব্যাখ্যা করে বা রায়কে ডেভিয়েট করে অন্যভাবে ডিএটা দিয়েছেন, সেই মালহোত্রা কমিটিকেই গিয়ে বলুন। আপনারা মালহোত্রা কমিটির মাধ্যমেই সুপারিশটা নিয়ে আসুন আমাদের কাছে। মালহোত্রা কমিটি যেরম যেরম রেকমেন্ড করবে আমরা সেরম সেরম দেব। তাই আমাদের একজন দায়িত্বশীল সংগঠন হিসাবে এবং মামলাকারী হিসাবে আমরা তাই আমাদের রিটেন সাবমিশনে তুলে ধরেছি যে এই মামলাটা হয়েছিল 2009 রোপার ওপরে। মামলাটা চলেছে 10 বছর, ততদিনে আরো একটা রোপা চলে এসছে। ভবিষ্যতে হয়তো সেই রোপাতে তো ডিএর কথা নেই বলে হয়তো আবারও নতুন মামলা হবে বা হয়েছে। কিন্তু যে 2009 রোপায় যখন মামলা হয়েছে তার প্রথম দিকে বামফ্রন্ট সরকার কয়েক শতাংশ ডিএ দিয়ে পে কমিশনটা চালু করেছিল বলে সেখানে বেস ইয়ার ধরা হয়েছিল 1982 = 100। সুভাষিস দা নিশ্চয়ই মনে আছে। কিন্তু যখন বিগত সরকার তার যে কমপ্লায়েন্স রিপোর্ট দিল সুপ্রিম কোর্টে, সেখানে হঠাৎ করে দেখতে পেলাম 2012 = 100। কি করে হয়? এক। 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট এআইসিপিআই কে মান্যতা দিয়েছে। বিগত সরকার তারা ডব্লিউবিসিপিআই সেটা খায় না মাখে, কোথা থেকে সেটা জন্ম হয়েছে, সেটা সিমলা লেবার ব্যুরো স্বীকৃত কিনা কোনো জায়গায় আমরা আজ পর্যন্ত শুনিনি ডব্লিউবিসিপিআইটা কি। তার হঠাৎ করে সেই এআইসিপিআই কে সরিয়ে রেখে ডব্লিউবিসিপিআই অনুযায়ী, যেটা সুভাষিস দা বললেন যে কারণে আমরা কম পেয়েছি, এই কম পাওয়ার জায়গাটাও আমাদের মালহোত্রা কমিটির কাছেই তুলে ধরতে হবে। মালহোত্রা কমিটির কাছে যে যে জায়গায়, হিন্দু মালহোত্রা কমিটির কাছে আমরা যে যে জায়গায় ডেভিয়েশন হয়েছে সুপ্রিম কোর্টের রায়কে বিধ্বস্ত দেখিয়ে কোনোভাবে তাদেরই নিযুক্ত করা মনিটরিং কমিটিকে দিয়ে কিভাবে আগের সরকার এগুলো করাতে পেরেছেন আমাদের কাছে একটা সন্দেহজনক বলে মনে হয়েছে। এই মালহোত্রা কমিটির কাছে আমরা আমাদের রিটেন সাবমিশনে তুলে ধরেছি প্যারাগ্রাফ ধরে ধরে যে সুপ্রিম কোর্ট এইভাবে দিতে বলেছে, এআইসিপিআই কে মান্যতা দিতে বলেছে, সেখানে ডব্লিউবিসিপিআই বলে কিছু ছিল না, এমনকি কোর্টেও তো জানায়নি। প্লাস একটাই রোপা নিয়ে মামলা হয়েছে 2009 রোপাই 2026-এও প্রযোজ্য। সেই যে একটাই রোপার যে 10 বছর, সেখানে প্রথম দিকে বামফ্রন্ট সরকারের শেষ দিকটা এবং তৃণমূল সরকারের প্রথম দিকটা 1982 = 100 এই বেস ইয়ার ধরে ক্যালকুলেশন করে ডিএ পেতে পেতে কিভাবে এই কমপ্লায়েন্স রিপোর্টে গিয়ে ওটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল 2012 = 100। তাহলে তো বেস ইয়ারটাই যদি পিছিয়ে চলে আসে অবভিয়াসলি ক্যালকুলেশন আমাদের কম হবে। এটাও আমরা মালহোত্রা কমিটির কাছে তুলে ধরেছি। আগামী দিন যে 23 তারিখে যে সুপ্রিম কোর্টে শুনানি হবে, এখান থেকে আমরা নিশ্চিত যে যে জায়গায় বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা বিগত সরকার মালহোত্রা কমিটিকে দিয়ে সুপারিশ করিয়েছে যেগুলো, সেগুলো রেকটিফিকেশন হবে বলে আমাদের আশা। এই রেকটিফিকেশন গুলো হলে সারা পশ্চিমবঙ্গের সমস্ত কর্মচারী আর নিজেদেরকে বঞ্চিত বলে মনে করবে না। আমরা আবারও বলছি, সুপ্রিম কোর্টের রায়ে আমরা মামলাকারী হিসাবে আমাদের দায়বদ্ধতা, কারণ সমস্ত কর্মচারীদের টাকায় তাদের কাছ থেকে অনুদান নিয়ে আমরা এই মামলাটা স্যাট থেকে 2016 থেকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট অব্দি যখন পৌঁছে গিয়ে জয়লাভ করেছি,
সেই সমস্ত মানুষদের কাছে আমাদের দায়বদ্ধতা, সুপ্রিম কোর্টের রায়কে অক্ষরে অক্ষরে মান্যতা দিতে হবে। সেই মান্যতার দিকে যদি সরকার যায়, আমাদের যে কোনো পদক্ষেপই সমর্থন থাকবে। এই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন যে আপনারা যা কিছু জানান ইন্দু মালহোত্রা কমিটিকে জানান, তারাই পারবে আমাদেরকে সেইভাবে সুপারিশ করতে, যেখানে যেখানে ডেভিয়েশন হয়েছে, যেখানে যেখানে রায় থেকে সরে গেছে বলে মনে হচ্ছে, আপনারা তাদেরকে দিয়ে আমাদেরকে নতুন করে সুপারিশ করান, আমরা দিয়ে দেবো। আপনার কাছে আমার খুব নির্দিষ্ট প্রশ্ন, যে এখনো পর্যন্ত সরকারের অভিমুখ, সরকার যেভাবে চলছে, আপনারা আস্থা রাখছেন যে আগের সরকারের মতো এই সরকার নয়, তারা সরকারি কর্মচারীদের উপরে প্রতি সদয় হবে, এটা আপনারা বিশ্বাস করছেন? সঞ্জীব বাবু, আপনাকেই। শুনুন, বিগত সরকার কিন্তু আদালত অবমাননার দায়ে পড়ে গেছে। সরকার কিন্তু তৃণমূল সরকার বলে কিছু হয় না, বিজেপি সরকার বলে কিছু হয় না, সরকারটা পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার 4 তারিখের আগে, নির্বাচনের আগে থেকেই অলরেডি আদালত অবমাননা করে ফেলেছে। তাই মামলাটাও কিন্তু অলরেডি বিচারাধীন। তাই এই সরকারকে সেই আদালত অবমাননার দায় থেকে দায়মুক্ত হতে গেলে অবভিয়াসলি সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে, ঠিক যেভাবে রায়ের প্রতিটা ছত্রে ছত্রে লেখা আছে সেইভাবেই ডিএটা মিটিয়ে দিতে হবে। তাই এই সরকারের সদিচ্ছা যেমন আছে বলে আমাদের ওই মিটিং এ মনে হয়েছে, কিন্তু এ থেকে বেরিয়ে আসারও রাস্তা নেই। আদালতের অলরেডি অবমাননা হয়ে বসে আছে। এই ছা থেকে বেরিয়ে আসতে গেলে সুপ্রিম কোর্টের রায়কে অক্ষরে অক্ষরে মেনে নিয়ে সকল কর্মচারীর দাবিকে মান্যতা দিয়ে ডিএটা মিটিয়ে দিতে হবে। বেশ, একই প্রশ্ন আমি সুভাষিস বাবুকেও করছি। সুভাষিস বাবু, আপনাদের কি মনে হয় অভিমুখটা পাল্টাচ্ছে আগের সরকার এই সরকার? দেখুন, সরকার, আমি তো আগেই বললাম যে অ্যাকচুয়ালি কার্যকরীভাবে একটি কর্মচারী হিসেবে, কর্মচারী সংগঠন হিসেবে দেখলে ডিএ দেওয়ার প্রশ্নে ডিএ কি দিচ্ছে এবং কিভাবে দিচ্ছে, এবং যে ডিয়ারনেস রিলিফ কিভাবে দিচ্ছে এবং কি দিচ্ছে, এই প্রশ্নে কিন্তু আমি বিগত সরকারের সাথে এই সরকারের পার্থক্য আমার চোখে পড়ছে না। আস্থা অনাস্থার ব্যাপারটা হচ্ছে যে আমরা আস্থা আছে বলেই তো আমরা তার কাছে দাবি করি। সরকারি কর্মচারী আমরা এই সরকারের অধীনে যেমন করি, সরকারি কর্মচারীদের প্রতি আমাদের কমিটমেন্ট, দায়বদ্ধতা যেমন আছে, সেই জায়গা থেকে আমরা যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত, আইনসঙ্গত যে সমস্ত বিষয়গুলি, সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করি। কিন্তু এরকম যদি বলা হয় যে না, এই সরকারের বিরুদ্ধে সম্পর্কে আমার কোনো আস্থাই নেই, সেই কথাটা বলাটা, যদি আস্থা না থাকে তাহলে আমি বলছি কেন এতগুলো কথা? আমি বলছি যে সরকার তো সবারই হয়, ঠিকই তো। তুমি দিতে পারো। আমি এখানে সঞ্জীব ভাইয়ের সাথে আমার মতের পার্থক্যটা হচ্ছে এইটা, যে সরকার বলছে যে ইন্দু মালহোত্রা কমিটির কাছে যা বলার বলো। আমি ঠিক কর্মচারীদের জায়গা থেকে বলছি, আপনাদের সকলেরই ভাবার জন্য, যে দেখুন, যদি সরকার, আগেকার সরকার এমন তো নয় আগেকার সরকারের সমস্ত কিছু মেনে চলছে, তা তো নয়। আমি তো একটা উদাহরণ দিলাম, বাজেট কোন অ্যাকাউন্টে 4% ডিএর ঘোষণা এই সরকার তো মানেনি। আবার কোর্টের কাছে যদি বলতো, কোর্ট অলরেডি যে ঘোষণাটা করে দিয়েছে, রায়টা দিয়েছে যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, তাহলে আগেকার সরকার যদি ডব্লিউবি ওই সিপিআই যদি তৈরি করেছে, তো তাহলে সেটাকে আমি বলছি যে না, আমি কিন্তু আবার সংশোধন করে কর্মচারীদের স্বার্থে, প্রশাসন ভালো করে চালানোর স্বার্থে, যাতে জনপরিষেবা ভালো করে দেওয়া যায়, সেই জন্যে সুপ্রিম কোর্টের রায় মোতাবেক আমি এআইসিপিআই অনুযায়ী ভুল সংশোধন করে বাড়তি টাকাটা আমি দিয়ে দিলাম। তাতে কি সমস্যা ছিল? তাতে কি কোর্ট বলবে, সুপ্রিম কোর্ট কি এটা বলবে যে না 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 তুমি এটা দিতে পারো না, আমার সাথে কথা না বলে দিতে পারো না? এটা কি হয়? আমি পরিষ্কার করে মনে করি, স্পষ্টভাবে মনে করি, এটা গভর্নমেন্ট দিতে পারতো এবং এখনো পারে। ওখানে এসে বলে দেবে যে আমি দিয়ে দিয়েছি অলরেডি। তাহলে এখানে হয়তো যারা যারা কোর্টে কেস করেছেন তাদের দায়বদ্ধতা থাকতে পারে, ওই কোর্টের বাইরে তারা আলাদা কোনো কিছু করবেন কি করবেন না এটা আলাদা কথা। কিন্তু আমার মনে হয় কর্মচারীদের জায়গা থেকে এটা এই গভর্নমেন্টের করা সম্ভব, এটাই প্রত্যাশিত। সমস্ত কর্মচারী এটা প্রত্যাশা করেছিল যে এত কিছু আলাপ আলোচনা, তর্ক বিতর্কের কোনো প্রয়োজন ছিল না। যদি বিগত সরকারের যেটা ভুল করেছে, কর্মচারীদের সাথে চালাকি করেছে,
সেই চালাকিটা প্রতিকার করে যা এআইসিপিএ অনুযায়ী প্রাপ্য সেটা যদি গভর্নমেন্ট সেই আমি ধরে নিচ্ছি যে সেই এতেই দিত, সেই আমাদের কর্মরতদের জন্য জিপিএফে দিত এবং ডিয়ারনেস রিলিফ ক্যাশে দিত, এটা করতে পারতো বলে আমি মনে করি। কারণ এটা হচ্ছে এই রায়টা অলরেডি সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। ফলে আস্থা অনাস্থাটার যে বিষয় সেটাকে আমি এইভাবেই দেখছি।